তো টাস্ক ওয়ানে আমাদের থাকে প্রথমে লাইন গ্রাফ। টাস্ক ওয়ানে লাইন গ্রাফ কি থাকে, যে আইএলটিএস রাইটিং একাডেমিক টেস্ট, ইউ হ্যাভ ভিজুয়াল আইটেমস সাচ এস গ্রাফ চার্ট, ইউ আর এক্সপেক্টেড টু প্রোভাইড ডিসক্রিপশন অফ দেম ইনক্লুডিং ডেটা কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট অ্যান্ড ওভারভিউ। তাহলে আপনার কি করতে হবে, ডেটাটা যেটা দেওয়া থাকবে সেইটাকে ডেসক্রাইব করতে হবে, কম্পেয়ার করতে হবে এবং কন্ট্রাস্টগুলো বলতে হবে। কন্ট্রাস্ট মানে বিপরীত থিংসগুলো বলতে হবে আর কি আপনার। তো এখানে লাইন গ্রাফ থাকে। লাইন গ্রাফ বলতে এখানে আপনার এই যে এরকম ভাবে লাইন থাকবে, এটার আবার এখানে আইডেন্টিফায়ার দেওয়া থাকবে কোনটা কি, যেমন এখানের ক্ষেত্রে ভিক্টোরিয়া, তার হচ্ছে নিউ সাউথ ওয়েলস অ্যান্ড হচ্ছে কুইন্সল্যান্ড। তো নাম্বার অফ ইউনিভার্সিটি এনরোলমেন্টস ইন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে বিভিন্ন ইউনিভার্সিটিতে কতজন স্টুডেন্টস ভর্তি হয়েছে, এই সংখ্যাটা হচ্ছে এইটা, কত সালে ভর্তি হয়েছে এটা হচ্ছে এইটা। তো এই এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যায় যে আমাদের লাইনটা থাকবে সেটা মানে লাইন চার্ট। and it is common to see diagrams like this, এই যে এটার মতন একটা ডায়াগ্রাম আমরা পাবো, which indicates number, percentage or rate of something, যে কোনো কিছু রেট, পার্সেন্টেজ বা সংখ্যা বোঝাতে পারে over a period of time. In this case the time spent is over 15 years and three separate lines, 15 বছর এবং তিনটা সেপারেট লাইনের, অর্থাৎ ক্যাটাগরি। ঠিক আছে, অর্থাৎ আমরা সবসময় লাইন না বলে ক্যাটাগরিও বলতে পারি এটাকে। লাইন গ্রাফ tasks can include 2, 3, 4 or possibly up to 6 lines in the whole chart, 6টা লাইন পর্যন্ত থাকতে পারে, depends on the question strategy actually, তারা যদি টাফ করতে চায় তাহলে আর একটু বেশি দেয়। দেন আসি বার চার্ট। বার চার্টটা ওকে ওকে বার চার্ট। সো বার চার্টের ক্ষেত্রে কি হয়, আমাদের পার্সেন্টেজ অফ ইউনিভার্সিটি এরকম আর কি, মানে এরকম ভাবে বার চার্ট আসবে এবং আমরা ভাই এটা ছোট মানুষ না, বুঝতে পারি যে আমাদের কি বলে একটা করে বার চার্ট কখনোই আসবে না, দুইটা তো মিনিমাম, যদি কোয়েশ্চেন ইজি হয় তাহলে দুইটা, আর তিনটা চারটাও আসতে পারে, আমরা ওইভাবেই ধরে নিব। তো আমাদের বার চার্টের ক্ষেত্রে কি করণীয়, বার চার্টের ক্ষেত্রে গ্রুপ করে লিখবো। এটার ক্ষেত্রে গ্রুপ করে লিখবো, আমরা কিভাবে লিখতে হয় ভেঙে ভেঙে সেটা দেখাবো। এখন জাস্ট দেখতেছি আমরা যে আমরা কি কি টাইপের কোয়েশ্চেন ফেস করব পার্ট ওয়ানে, অর্থাৎ টাস্ক ওয়ানে রাইটিং। তো বার চার্ট এরকম ভাবে আসবে। তো লাইন চার্টের মতো বার চার্ট ক্যান অলসো ডিসপ্লে ডেটা ইন এ লিনিয়ার ওয়ে, যেমন এই যে এখানে 1990 থেকে 2000 সাল পর্যন্ত দেখানো হয়েছে, তিনটা 3 বছরের ডেটা, এটা 1 বছর, এটা আরেক বছর, এটা আরেক বছর। ভিক্টোরিয়াতে দেখানো হয়েছে এই তিনটা, চারটা জায়গায় তিন ধরনের ডেটা, এখানে হচ্ছে ওই পার্সেন্টেজটা। দেন হচ্ছে আবার নাম্বার দিয়ে আসতে পারে। নাম্বার দিয়ে কিরকম, অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা, ইউএসএ, যে চারটা কান্ট্রির চারটা ডেটা, কোন কোন সেক্টরে কোন কোন কান্ট্রির কি কি নাম্বার পাওয়া গেছে ভার্সিটিতে, নাম্বার অফ ডিসকাউন্টেড ইউনিভার্সিটি এনরোলমেন্ট এভরি 1000 স্টুডেন্ট, 2015 সাল, 1 বছরেরই ডেটা এটা, বাট চারটা কান্ট্রির তিনটা সেক্টর মিলায় ডেটা। ওকে। দেন হচ্ছে পাই চার্ট। পাই চার্ট কি হয়, গোল গোল হয় আমরা জানি, এই যে এরকম পাই চার্ট হবে। তো মেলবোর্ন সিডনেতে এই যে এইখানে বিভিন্ন সেক্টর নিয়ে তারা ক্যাটাগরি করে দিছে এবং আলটিমেটলি এটা ঘুরে ফিরে 100%ই হবে, এটা যত যাই ভাগ করুক না কেন পাই চার্ট অলওয়েজ 100% হবে যোগ করার পরে। ওকে। নিচে আরেকটা পাই চার্ট দিছে, তিনটা 3 বছরের, এখানে ছিল 2 দেশের, এখানে হচ্ছে বছরের। সো ডিপেন্ডস কিভাবে আসে, আপনার ওই ইন্ডিকেটরগুলো আগে খেয়াল করতে হবে, ভিতরেরটা বলতেছি না, বাহিরেরটা, ইচ অ্যান্ড এভরি। আপনি যখনই বার চার্ট করেন, পাই চার্ট করেন, লাইন গ্রাফ করেন, এই পাশে কি আছে এবং এই পাশে, অর্থাৎ এই এক্স অক্ষ ওয়াই অক্ষে কি আছে, এক্স ওয়াই অক্ষ আপনার খেয়াল রাখতে হবে। ওকে। অ্যান্ড খেয়াল রাখতে হবে এইখানে কি ইনস্ট্রাকশন দিছে, কি নিয়ে তারা ডাটাটা তৈরি করতেছে। আর এটা তো পরে, এটা আপনি সময় নিয়ে দেখবেন, বাট মেইন আপনার প্রথমেই ফোকাস এইখানে যাবে না। আপনি যখনই কোনো বার চার্ট দেখেন, লাইন চার্ট দেখেন বা পাই চার্ট দেখেন, আপনার ফোকাস দিতে হবে এই চারপাশে। ঠিক আছে, চারপাশে ফোকাস দিলে আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা কি পার্সেন্টেজ না নাম্বার, কিসের নাম্বার বা কিসের পার্সেন্টেজ বা কিসের অ্যামাউন্ট, এবং এটা কি নিয়ে, এটা কি দেশ নিয়ে না সাল নিয়ে না কি নিয়ে, এবং ক্যাটাগরিটা কিসের। দেন এটা কতটুকু আছে, কিভাবে আছে, কোন দেশের, সেটা পরে, এটা ডিটেলসে। বাট আমরা হাইলাইট করব যেটা, ওভারঅলে যেটা লিখবো সেটা ডিপেন্ড করবে এই এক্স ওয়াই অক্ষে। ওকে। আমরা ইন্ট্রোডাকশনের পরে, ইন্ট্রোডাকশনে কি লিখি, কোয়েশ্চেনটা প্যারাফ্রেজ করে লিখি, আর দেন একটা ওভারঅল পয়েন্ট লিখতে হয় না আমাদের, সেই ওভারঅল পয়েন্টটা কই থেকে লিখবো, এই যে এইটুকু জায়গা থেকে লিখবো, এইটা না, কিন্তু এটা তো আপনার বডি প্যারাগ্রাফে যাবে গা। এই যে চারপাশে যেটা আছে, এক কথায় যেটা বলা যায় সেটা, বুঝতে পারছি। হুম। আচ্ছা। দেন হচ্ছে টেবিল। টেবিল কিরকম ভাবে আসে, টেবিল তো টেবিলই আছে, এটাকে আমি একটু টেস্ট দিয়ে নামাই দিই। হ্যাঁ,
তো এখানে কি বলছে, নিচে একটা টেবিল আছে, সেটা শো করতেছে কিসের, নাম্বার অফ রেজিস্টার্ড জুনিয়র প্লেয়ার্স ইন 4 ডিফারেন্ট টাইপস অফ ফুটবল ইন অস্ট্রেলিয়ান সিটি ইন 2015। অর্থাৎ এক বছরে অস্ট্রেলিয়ান সিটিতে ফুটবলের 4টা ডিফারেন্ট ক্যাটাগরির ফুটবলে হচ্ছে জুনিয়র প্লেয়ার এন্ট্রি হয়েছে, তার ডিফারেন্ট এজ অনুযায়ী, এজ গ্রুপ অনুযায়ী। যেমন 5 থেকে 8 বছরের যে এজ গ্রুপ, এটার মাঝে অস্ট্রেলিয়ান রুলস ফুটবলে এতজন, রাগবিতে এতজন, রাগবি লিগে এতজন, আর সসারে হচ্ছে এতজন, সকারে হচ্ছে এতজন। তো 9 থেকে 12তে হচ্ছে এগুলা, 13 থেকে 17তে হচ্ছে এগুলা। সো এই হচ্ছে আমাদের আর কি টেবিল। ইভেন মোস্ট প্রবাবলি আপনার কম্বিনেশনও আসতে পারে, এটা ইদানিং অনেক আসতেছে কম্বিনেশন। সো কম্বিনেশনের জন্য আমাদের মেন্টালি প্রিপারেশন থাকতে হবে, হ্যাঁ। মেন্টালি যদি আমরা প্রিপেয়ার্ড থাকি তাহলে যে আসলে কম্বিনেশনটা ইজি হয়ে যায়। বেশি ছোট হয়ে গেছে, দেখা যায় কি আরেকটু বড় করা। এখন? ঠিক আছে। না, কেন বললাম, কারণ এটা তো নিচে গেছে আচ্ছা নিচে যাক, সমস্যা নাই। ওকে, দেখেন। তো দ্য ডায়াগ্রামস দুইটা কিন্তু, হ্যাঁ, যেহেতু কম্বিনেশন প্লুরাল। আর যদি একের বেশি পায়ের এই যে এরকম যখন আসতো তখনও বলতো যে চার্টস, প্লুরালই বলবে। So the diagrams below show the average cost of 3 different types of media device. তিনটা বিভিন্ন ধরনের মিডিয়া ডিভাইসের অ্যাভারেজ কস্ট দেখানো হয়েছে ওভার এ পিরিয়ড অফ 6 ইয়ার্স, 6 বছর ব্যাপী যা খরচ হয়েছে, কস্ট হয়েছে, ওগুলো দেখাইছে। প্লাস এছাড়াও কি দেখাইছে, দেয়ার পেমেন্ট মেথড ফর দিস ডিভাইসেস অ্যাকর্ডিং টু 4 এজ গ্রুপস ইন 2020। 2020 সালে 4টা এজ গ্রুপের মানে অনুযায়ী এই ডিভাইসগুলোর পেমেন্ট মেথডটাও দেখানো হয়েছে। অর্থাৎ দুইটা জিনিস এই প্লাস দিয়ে আলাদা করা হয়েছে। ওকে, এইখান থেকে এটা হুম। একটা, এই যে এটা একটা চার্ট, আর এটা আরেকটা চার্ট, দুইটা চার্ট। সো এই যে অ্যাভারেজ কস্ট অফ ওয়ান আইটেম, অ্যাভারেজ কস্ট, এই যে এটা হচ্ছে খরচের তালিকাটা, এটা হচ্ছে খরচের যে অ্যামাউন্টটা, এটা হচ্ছে সাল, এবং এটা কোন কোন ডিভাইসে কি কি খরচ হয়েছে, যেমন মোবাইল ফোনে, দেন ল্যাপটপে, দেন টেলিভিশনে খরচ কমছে। সো এই হচ্ছে 2026 পর্যন্ত। সো আমরা যখন প্রেজেন্ট থেকে ফিউচার পর্যন্ত যাবে, আই মিন পাস্ট থেকে প্রেজেন্ট হয়ে ফিউচারে যাচ্ছে, তখন আমাদের এক ধরনের স্পেসিফিক টেন্স ইউজ করতে হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট। ডিপেন্ড করে আপনি কোন টাইমটাতে লিখতেছেন সেটা। যেমন যখন পাস্টে আলোচনা করবেন তখন পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্ট। বাট এইখান থেকে যখন আপনি প্রেজেন্ট থেকে কথাটা বলবেন, আই মিন প্রেজেন্ট বলতে কি 2025 সাল আছে? নাই। না। সো 2024ও কিন্তু আপনার পাস্ট, আবার 26 হচ্ছে ডিরেক্ট ফিউচার। সো যখন আপনি 24 থেকে 26-এর ঘরটাতে যাবেন তখনই আপনার প্রেজেন্ট পারফেক্টে চলে যেতে হবে, আর এটাতে আপনি পাস্ট ইনডিফিনিটে লিখতে পারেন। আচ্ছা, দেন গেল পেমেন্ট মেথড পার্সেন্টেজে। তো এই যে একটা এজ গ্রুপ, চারটা এজ গ্রুপ, এখানে এই এজ গ্রুপ অনুযায়ী আদার পেমেন্ট মেথড, পেমেন্ট প্ল্যান এবং আউটরাইট, তিন ধরনের পেমেন্ট মেথডে কোন এজ গ্রুপের মানুষ কত পার্সেন্টেজে মানে তারা পেমেন্ট করতেছে, এটা হচ্ছে আমাদের এই চার্টের বিষয়। তো as you can see the particular question, the reference can also include future projection। দেখছেন, ফিউচার প্রজেকশন হতে পারে, যেমন লাইন গ্রাফ কন্টিনিউস আনটিল 2026, এই আর কি। আবার হচ্ছে প্রসেস, প্রসেস জিনিসটা কি, কিভাবে কাজ করে। প্রসেস কি আসবে না, এনে আসবে না। আচ্ছা, প্রসেস হচ্ছে কি, ইউ মে আস্ক টু ডেসক্রাইব এ প্রসেস, দিস ক্যান বি আইদার অফ সামথিং দ্যাট ইজ ম্যান মেড, যেটা মানুষ দ্বারা তৈরি, এরকম কোনো কিছুর প্রসেস হতে পারে, অথবা সামথিং দ্যাট অকার্স ইন নেচার, প্রকৃতিতে তৈরি হয় এরকমও কোনো কিছুর ডেসক্রাইব করতে হইতে পারে প্রসেসটা। টেক এ নোট দ্যাট এ প্রসেস হ্যাজ এ স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট। কি থাকে একটা প্রসেসের স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট থাকে। মেক শিওর ইউ মেনশন অল স্টেপস ইন দ্য প্রসেস। প্রসেস কোয়েশ্চেন্স অলসো নিড টু ইনক্লুড অ্যান ওভারভিউ, একটা ওভারভিউ দিতে হবে। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ব্রিক ম্যানুফ্যাকচারিং। ব্রিক মানে ইট, ইট তৈরির যে প্রসেস। যেমন প্রথমে কি করে, ডিগ করে, ডিগার দ্বারা ক্লে তোলে, ক্লে মানে মাটি তুলতেছে। দেন হচ্ছে এইখানে মেটাল গ্রিডে করে এটাকে মানে কি বলে এটাকে ছাকতেছে আর কি, আই মিন মানে আরে বড় পাথরগুলোকে আলাদা করতেছে, ছোটগুলোকে আলাদা করতেছে, এবং একটা রোলারের মাধ্যমে এটা রোল হচ্ছে। রোল হয়ে মেটাল গ্রিড থেকে এই মাটিটা রোল হচ্ছে, রোলারে পরে রোল হচ্ছে, রোল হয়ে এখানে স্যান্ড এবং ওয়াটার অ্যাড হচ্ছে, এই জায়গাতে এসে মাঝখানে
মানে মাউল্ডে যাওয়ার আগে এবং রোলার থেকে বের হওয়ার পরে মাঝখানে স্যান্ড এবং ওয়াটার অ্যাড হচ্ছে, অর্থাৎ এটার সাথে আরো বালু এবং পানি যুক্ত হইতেছে, এবং এটাকে হয় এরকম একটা ছাঁচে ফালানো হইতেছে যেখান থেকে ওয়্যার কাটার দ্বারা কাটা হইতেছে এবং ব্রিক তৈরি হইতেছে, অথবা এরকম কোনো শেপে ফালানো হইতেছে বা মাউল্ডে ফালানো হইতেছে, যেটা থেকে অটোমেটিক না তো একটা একটা করে বের হচ্ছে আর কি। দেন এইগুলা বের হওয়ার পরে ইট দুইভাবে আসবে যে কোনো প্রসেসে, আইদার ওয়ান। একটা প্রসেসে যাওয়ার পরে ড্রাইং ওভেনে ফালানো হইতেছে, যেখানে 24 থেকে 48 ঘন্টা রাখা হচ্ছে এক একটা কি বলে এটাকে অ্যালটমেন্টকে। ওই অ্যালটমেন্ট 24 থেকে 48 ঘন্টা থাকার পরে তাদেরকে কিনে ফালানো হচ্ছে। কিনের মাঝে মডারেটে প্রথমে রাখা হয় 200 থেকে 980 ডিগ্রি পর্যন্ত তাপ দেওয়া হয়। দেন আবার কিনে হাই ডিগ্রিতে তাপ দেওয়া হয় 870 থেকে 1300 ডিগ্রি পর্যন্ত। দেন কুলিং চেম্বারে আবার 48 থেকে 72 3 দিনের মতন রাখা হয়। দেন প্যাকেজ করে ডেলিভারি। তো এই যে জিনিসটা, ক্লে বলতে এখানে কি বুঝেছে, টাইপ অফ স্টিকি আর্থ দ্যাট ইজ ইউজড ফর মেকিং ব্রিক্স পটস ইটিসি, তার মানে মাটি, সোজা কথা। তো এই যে জিনিসটা আপনাদের প্রশ্নে দেওয়া থাকবে, এখন আপনার এই শুরু থেকে এই যে ডেলিভারি পর্যন্ত ওভারঅল প্রসেসটা ব্যাখ্যা করতে হবে বডি প্যারাগ্রাফে। বাট আপনার এখানে কি বলছিল লাস্ট লাইনে, যে এখানে প্রসেস কোয়েশ্চেন অলসো নিড টু ইনক্লুড ওভারভিউ। ওভারভিউতে কি আমরা সবটা লিখি? না। ওভারভিউতে আমরা লিখি 2 লাইন ম্যাক্সিমাম, তাই না? 1 লাইন হলে এনাফ। তখন আমাদের হাইলাইটিং যে পয়েন্টটা, মানে মেইন কথাটা আমাদের উল্লেখ করতে হবে। মেইন কথা কি, যে মাটি তুলে আলাদা করা হয়, এটা একটা মেইন কথা। দেন হচ্ছে ছাঁচে ফালায় তাপ দেওয়া হয়, আরেকটা মেইন কথা। দেন ডেলিভারি। সো এই তিনটা মেজর স্টেপ না? একটা হচ্ছে মাটি খনন করে আলাদা করা, মেজর স্টেপ একটা। মেজর পার্টগুলাই তো আমরা হচ্ছে ওভারভিউতে লিখি 1 লাইনে, তাই না? হুম, এটা হচ্ছে একটা মেজর স্টেপ, এইটা একটা মেজর স্টেপ, এখান থেকে এটা একটা মেজর স্টেপ, তাই না? হুম। তো এই মেজর স্টেপগুলো আমরা লিখব, আমাদের এগুলো ব্যাখ্যা আছে, পরে দেখব। ম্যাপ ইন টাস্ক দ্যাট ইউ আস্ক টু কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট ম্যাপস। আপনারা দুইটা ম্যাপের মাঝে কম্পেয়ার কন্ট্রাস্ট করতে বলবে। দে ক্যান আইদার বি অফ অ্যান ইনডোর স্পেস, অথবা কোন মানে কোনো ফ্লোরের প্ল্যান হইতে পারে, কোনো বিল্ডিং এর প্ল্যান, না ফ্লোর প্ল্যান বলতে আপনার কোনো একটা অফিসের প্ল্যান আর কি, যে এইখানে এইভাবে ছিল এইভাবে আছে এখন। অথবা আউটডোর স্পেস, বিল্ডিং, রোডস, নেচার, এই রিলেটেড হতে পারে। ইট ইজ নর্মাল টু হ্যাভ এ টাস্ক that shows map with two different dates. টু ডেটস অর্থাৎ একটা সাল থেকে আরেকটা সালের কম্প্যারিজন, এই সালে এরকম ছিল, এই সালে এরকম হয়েছে। এ ম্যাপ ইন দ্য পাস্ট অ্যান্ড কারেন্ট ম্যাপ, মানে আপনার 2016 সালের ম্যাপ কীরকম ছিল আর প্রেজেন্টের ম্যাপ কীরকম আছে। তার মানে এইখানে যেটা বোঝা গেছে সেটা হচ্ছে এটা যে প্রথম রয়েছে শুধু পাস্ট, তারপরে মানে পাস্ট এবং প্রেজেন্ট, প্রেজেন্ট, রাইট। দুটোই পাস্টে থাকবে তারপরে এখানে, এখানে প্রেজেন্ট এবং পাস্ট। ফিউচার। আর এটা প্রেজেন্ট এবং ফিউচার। তো পাস্ট অর প্রেজেন্ট কম্পেয়ার টু সামথিং দ্যাট ইজ প্রজেক্টেড অর প্ল্যান্ড, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, যে প্ল্যান্ড অর্থাৎ করব, করা হবে, এই আর কি। যেমন এখানে দেখি, the diagram below shows the feature of the town center of Trentville in 1966 and compare them to the changes that could be seen in 2016. 1966 সালে ছিল, 2016 সালে কি কি দেখা যেতে পারে সেইগুলো কম্পেয়ার করতে বলছে। এই হচ্ছে 1966 সালের আমার ম্যাপটা। তো 1966-তে কি ছিল এখানে? চার্চ টাওয়ার, সিনেমা, অ্যাম্ফি থিয়েটার, অ্যান্টিক শপস অ্যান্ড ক্যাফেজ, হচ্ছে থিয়েটার, গ্যালারি, পিৎজা, লাইব্রেরি, মিউজিয়াম, গার্ডেন্স। এই পাশে ছিল এলিজাবেথ এভিনিউ, এই পাশে ছিল জর্জ স্ট্রিট। ওকে, এইখানে এসে কি চেঞ্জ হয়েছে দেখেন, ক্যাফে টাওয়ার, সাবওয়ে স্টেশন। এখানে কি ছিল? চার্চ টাওয়ার, সাবওয়ে, সিনেমা। তার মানে এই দুইটা জিনিস চেঞ্জ হয়েছে, আমার মেজর চেঞ্জ, একদম মেজর। কার পার্ক অ্যাড হয়েছে এমফি থিয়েটারের বদলে ক্যাসিনো, হোটেল, গার্ডেন হয়েছে, মানে গার্ডেনের পাশে লাইব্রেরিটা চেঞ্জ হয়ে গেছে কিসে? ক্যাসিনো এবং হোটেলে। রেস্টুরেন্ট অ্যাড হয়েছে মিউজিয়ামের জায়গায়। গ্যালারিটা দুই ভাগ হয়েছে, মানে মিউজিয়াম যেটা এইখানে ছিল এটা গ্যালারিটা পাশে চলে গেছে, একটা বিল্ডিং এ হয়ে গেছে। লাইব্রেরি যেটা ছিল কোথায়? লাইব্রেরি যেটা ছিল এইখানে, এটাও গ্যালারির ভিতরে চলে গেছে। পিৎজার জায়গাতে আছে। আর অ্যান্টিক শপ হয়ে গেছে বুটিক শপ। থিয়েটার হয়ে গেছে হোটেল। অর্থাৎ আমরা হোটেল একটা বাড়ছে, তাই না? ওভারঅল বলা যায় হ্যাঁ। হোটেল একটা বাড়ছে না, হোটেল দুইটা হয়েছে, রাইট? একটা হোটেল, দুইটা হোটেল। বাদ গেছে কি? থিয়েটার একদম বাদ চলে গেছে, এমফি থিয়েটার একদম বাদ চলে গেছে, তাই তো? মানে যেটা মেজর চেঞ্জ আপনার একেবারে বাদ বা একেবারে নতুন,
সেই জিনিসটা আপনার ওভারভিউতে বলতে হবে। ধরেন এখানে মিউজিয়াম ছিল, লাইব্রেরি ছিল, এটা কম্বাইন্ড হইছে। আপনার রেস্টুরেন্ট হইছে মিউজিয়ামের জায়গায়, বাট জায়গা কি চেঞ্জ হইছে? হয় নাই কিন্তু। যেমন এইখানে খেয়াল করেন তো, এমপি থিয়েটার কি হয়েছে, পুরাটা আপনার চেঞ্জ হয়ে গেছে না একদম। হুম, এই যে এখানে একদম লোকেশন, মানে লোকেশন বলতে একদম তাদের ডিজাইনই চেঞ্জ হয়ে গেছে। সো এটা হচ্ছে একদম হাইলাইটিং পয়েন্ট। দেন হচ্ছে এইখানে সাবওয়ে স্টেশন হয়েছে সিনেমার জায়গায়, এটা আপনি বলতে পারেন। চার্চের বদলে ক্যাফে হয়েছে। মানে আপনি সব তো আর বলতে পারবেন না, আপনি দুই তিনটা যেগুলো মেজর চেঞ্জ সেইগুলো বলতে হবে। যেমন এইখানে কম্বাইন্ডলি একটা বিল্ডিং এর তিনটা মানে ফ্লোর বা যাই বলেন তিনটা জিনিস অ্যাড করা হয়েছে, এটা একটা ওভারভিউ। এটা চেঞ্জ হয়েছে, এটা একটা ওভারভিউ। ওকে, রোডস তো সেমই আছে। যদি রোডস চেঞ্জ হতো দেন আমরা রোডসও বলতাম ওভারভিউতে। তো এভাবে হচ্ছে আমাদের ওভারঅল যে পার্টসগুলা, সেই পার্টসগুলো আর কি আসে, মানে আই মিন যেগুলো আমাদের সবকিছু আর কি এখানে ব্যাখ্যা করা হয়েছে, কি কি টাইপের কোশ্চেন আসে, কিভাবে কিভাবে এগুলো অ্যান্সার দিতে হয়। তো এই